আচ্ছা, আমরা কার্যক্ষমতা শক্তির অবশিষ্ট অংশ নিয়ে আজকের আলোচনা করব। প্রথমে আমরা গতিশক্তি এবং ভরবেগের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করব। ভরবেগ আমরা কাকে বলি না, ভর এবং বেগের সমন্বয়ে কোনো বস্তুতে যে ধর্মের সৃষ্টি হয় তাকে বলা হয় ভর বেগ। তাহলে ভরবেগ সমান কি হবে না, ভর ইন্টু বেগ। এখন ধরো এম ভরের বস্তুর বেগ যদি ভি হয় তবে গতিশক্তি ই সমান কি হবে, হাফ এম ভি স্কোয়ার। এখন এটাকে আমরা লিখতে পারি ই সমান হাফ এম স্কোয়ার ভি স্কোয়ার বাই নিচে একটা এম, দ্যাট ইজ ইকুয়াল টু হাফ অফ পি স্কোয়ার বাই এম, যেখানে পি সমান এম ইন্টু ভি সমান ভর বেগ। অতএব পি সমান রুট ওভার টুয়াইস ই এম। এটা হলো বস্তুর ভরবেগের সঙ্গে বস্তুর গতিশক্তির সম্পর্ক। আমরা কয়েকটি বিশেষ ক্ষেত্র নিয়ে আলোচনা করব। ধরো ভিন্ন ভরের দুটি বস্তুর ভরবেগ সমান হলে তাদের গতিশক্তির তুলনা করব। ধরো m1 ভরের কোন বস্তুর বেগ ধরো v1, তাহলে তার গতিশক্তি e1 সমান কত হবে, হাফ m1 v1 স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু হাফ m1 স্কোয়ার v1 স্কোয়ার বাই m1, দ্যাট ইজ ইকুয়াল টু হাফ p1 স্কোয়ার বাই m1। একইভাবে e2 সমান কত পাবো, হাফ p2 স্কোয়ার বাই m2, যদি m2 ভরের বস্তুর গতিশক্তি যদি e2 হয় এবং ভরবেগ যদি p2 হয় তাহলে সেক্ষেত্রে e2 সমান কত হবে, হাফ p2 স্কোয়ার বাই m2। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি e1 বাই e2 সমান কত হবে, p1 স্কোয়ার বাই p2 স্কোয়ার m2 বাই m1। যেহেতু আমাদের বলেছি ভরবেগ সমান, তাহলে p1 সমান p2, তাহলে কি হবে e1 বাই e2 সমান m2 বাই m1, তাহলে e ভ্যারিজ অ্যাজ 1 বাই m। অর্থাৎ যদি দুটি ভিন্ন ভরের বস্তুর ভরবেগ সমান হয় তাহলে কি হবে না, তাদের গতিশক্তি ভরের সহিত ব্যস্তানুপাতিক। অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারি যে যার ভর অপেক্ষাকৃত কম তার গতিশক্তি কি হবে, অনেক বেশি হবে। ভিন্ন ভরের দুটি বস্তুর
ভিন্ন ভরের দুটি বস্তুর গতিশক্তি সমান হলে ভরবেগের তুলনা। ধরি m1 ভরের বস্তুর বেগ v1, তাহলে সেক্ষেত্রে তার গতিশক্তি e1 সমান কত হবে? হাফ m1 v1 স্কয়ার। ঠিক একইভাবে m2 বস্তুর বেগ যদি v2 হয়, তাহলে তার গতিশক্তি e2 সমান কত হবে? হাফ m2 v2 স্কয়ার। তাহলে আমরা e1 সমান কত লিখতে পারি? না, হাফ p1 স্কয়ার বাই m1। এখানে আমরা লিখতে পারি যে p1 সমান m1 v1। এখানে আমরা লিখতে পারি একইভাবে e2 সমান কত হবে? হাফ p2 স্কয়ার বাই m2। তাহলে এখানে e1 সমান e2, তাহলে p1 স্কয়ার বাই m1 সমান p2 স্কয়ার বাই m2, তাহলে p1 স্কয়ার বাই p2 স্কয়ার সমান m1 বাই m2। তাহলে কি হবে? p ভ্যারিজ অ্যাজ √m। অর্থাৎ যে বস্তুর ভর বেশি তার ভরবেগ বেশি হবে যদি তাদের গতিশক্তি সমান হয়। ভিন্ন ভরের দুটি বস্তুর যদি গতিবেগ সমান হয়, তাহলে যার ভর বেশি তার ভরবেগ বেশি হবে। শক্তির সংরক্ষণ সূত্র। তোমরা শক্তির সংরক্ষণ সূত্র এর আগে পড়েছ যে শক্তিকে সৃষ্টি বা বিনাশ সম্ভব নয়। সৃষ্টির পূর্বে এবং সৃষ্টির পরে মোট শক্তির পরিমাণ সর্বদা একই আছে। অর্থাৎ শক্তি অন্য যে রূপেই হোক তার মোট শক্তির পরিমাণ সর্বদা ধ্রুবক। এটাকে বলা হয় শক্তির সংরক্ষণ সূত্র। এবার আমরা পড়ব সংরক্ষী বল। সংরক্ষী বল কোনো বস্তুর উপর যে বল প্রয়োগ করলে যদি তার কার্যের যদি পুনরুদ্ধার করা সম্ভব হয়, তাহলে তাকে আমরা বলবো সংরক্ষী বল। ধরো আমরা একটা বস্তুতে বল প্রয়োগ করে কিছুটা উপরে নিয়ে গেলাম, তাহলে এক্ষেত্রে যদি আমি বস্তুটাকে ছেড়ে দিই, তাহলে সে কি হবে? তাহলে আবার তার আগের অবস্থায় ফিরে আসার চেষ্টা করবে বা ফিরে আসতে পারবে। তাহলে এক্ষেত্রে আমরা কি না, এক্ষেত্রে আমরা কার্যের পুনরুদ্ধার করা আমাদের সম্ভব হচ্ছে। এটাকে আমরা বলছি সংরক্ষী বল। অসংরক্ষী বল কি না, যেখানে কার্য পুনরুদ্ধার করা সম্ভব হয় না তাকে আমরা অসংরক্ষী বল বলি। ধরো কার্য করার সময় যদি যে বল প্রয়োগ করছি যদি অন্য কোনো শক্তিতে রূপান্তর হয়, শব্দ শক্তি, তাপ শক্তি, যেগুলো পুনরায় আমরা উদ্ধার করতে পারবো না, তাহলে সেটাকে আমরা বলবো কি? অসংরক্ষী বল। অর্থাৎ এই সময় যে কার্য করা হবে যে বলের প্রয়োগে তাকে আমরা বলবো অসংরক্ষী বল। যেমন ধরো যদি ঘর্ষণের বিরুদ্ধে যখন আমরা কোনো কার্য করি, তখন কি হবে না, ঘর্ষণ বলের দ্বারা যখন কোনো কার্য হবে তখন সেখানে কি হবে না, সেটাকে আমরা অসংরক্ষী বল বলবো। কারণ সেখানে তাপ, শব্দ, আলো ইত্যাদি যে শক্তি সৃষ্টি হবে সেগুলোকে আমরা পুনরায় আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারবো না। এটাকে বলা হয় অসংরক্ষী বল। আমরা এই যে শক্তির সংরক্ষণ সূত্র পড়লাম, আমরা আগে ভরের সংরক্ষণ সূত্র পড়েছি। এখন আইনস্টাইনের আপেক্ষিক মতবাদ অনুযায়ী আমরা বলতে পারি যে ভর শক্তিতে বা শক্তি ভরে রূপান্তর হয়। অর্থাৎ ভর এবং শক্তির মিলিত পরিমাণ সর্বদা ধ্রুবক। এটাকে বলা হচ্ছে আইনস্টাইনের ভর এবং শক্তির সংরক্ষণ সূত্র। অর্থাৎ E = mc²।
এটা হলো আইনস্টাইনের সমীকরণ, যেখানে E is equal to শক্তি, m is equal to ভর, c is equal to আলোর বেগ। স্থিতিস্থাপক সংঘর্ষ, যদি দুটি বস্তুর সংঘর্ষের ফলে তাদের ভরবেগ এবং মোট গতিশক্তি সংরক্ষিত থাকে, অর্থাৎ সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ এবং মোট গতিশক্তি, সংঘর্ষের পরে মোট ভরবেগ এবং মোট গতিশক্তি সমান হয়, তাহলে তাকে বলা হবে স্থিতিস্থাপক সংঘর্ষ। আমরা দুটি বস্তুকণার স্থিতিস্থাপক সংঘর্ষের ফলে সংঘর্ষের পরে তাদের বেগ নির্ণয় করব। ধরো m1 ভরের বস্তু u1 বেগে গতিশীল ছিল এবং m2 ভরের বস্তু u2 বেগে এবং সংঘর্ষের পরে যথাক্রমে v1 এবং v2 বেগে গতিশীল হয়। তাহলে অর্থাৎ ধরো m1 ভরের বস্তু u1 বেগে, m2 ভরের বস্তু u2 বেগে, পারস্পরিক ধরো সংঘর্ষ হলো। সংঘর্ষের পর তাদের বেগ ধরো v1 বেগে এবং m2 ভরের বস্তুর বেগ ধরো v2 বেগে গতিশীল হলো। তাহলে এক্ষেত্রে সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ m1 u1 প্লাস m2 u2, সংঘর্ষের পরে মোট ভরবেগ সমান কত হবে m1 v1 প্লাস m2 v2। তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী m1 u1 প্লাস m2 u2 সমান m1 v1 প্লাস m2 v2, বা m1 u1 মাইনাস v1 সমান m2 v2 মাইনাস u2। রৈখিক গতিশক্তির সংরক্ষণ সূত্র অনুযায়ী আমি লিখতে পারি হাফ m1 u1 স্কয়ার প্লাস হাফ m2 u2 স্কয়ার, অর্থাৎ তাদের সংঘর্ষের পূর্বের মোট গতিশক্তি, সংঘর্ষের পরের মোট গতিশক্তি হাফ m1 v1 স্কয়ার প্লাস হাফ m2 v2 স্কয়ার, সংঘর্ষের পরের মোট গতিশক্তির সহিত কি হবে সমান হবে, বা m1 u1 স্কয়ার মাইনাস v1 স্কয়ার সমান m2 তাহলে v2 স্কয়ার মাইনাস u2 স্কয়ার। 2 ডিভাইডেড বাই 1 করে পাই কি পাবো, তাহলে এটা কি হবে u1 স্কয়ার মাইনাস v1 স্কয়ার মানে u1 প্লাস v1 ইন্টু u1 মাইনাস v1। তাহলে এটাকে আমরা 1 নম্বর দিয়ে ভাগ করলে u1 মাইনাস v1 কেটে যাবে,
তাহলে U1 প্লাস V1 সমান একইভাবে পাবো V2 প্লাস U2, বা V2 সমান U1 প্লাস V1 মাইনাস U2। তাহলে এই V2 এর মান একইভাবে V1 সমান কত হবে? তাহলে V1 সমান হবে V2 প্লাস U2 মাইনাস U1। তাহলে V2 এর মান 1 নম্বর সমীকরণে বসাইয়া পাই। M1 U1 মাইনাস V1 সমান M2 V2 মাইনাস U2। এটি ছিল আমাদের 1 নম্বর সমীকরণ। তাহলে বসাইয়া পাই M1 U1 মাইনাস V1 সমান M2, তাহলে V2 সমান কত হবে? U1 প্লাস V1 মাইনাস U2 মানে মাইনাস টুয়াইস U2, বা V1 কমন নিলে এটা মাইনাসটা পাশে নিয়ে গেলাম, তাহলে M1 প্লাস M2 সমান এগুলো পাশে নিয়ে এলাম, তাহলে কত হবে? M1 মাইনাস M2 ইন্টু U1, মাইনাসটা পাশে গেলে প্লাস টুয়াইস M2 U2, বা V1 সমান M1 মাইনাস M2 বাই M1 প্লাস M2 U1 প্লাস টুয়াইস M2 বাই M1 প্লাস M2 ইন্টু U2। তাহলে এটা হলো সংঘর্ষের পরে প্রথম বস্তুর বেগ। একইভাবে আমরা V1 এর মান 1 নম্বর সমীকরণে বসালে কি পাবো? তাহলে V2 পাবো। তাহলে V2 সমান কত হবে? M2 মাইনাস M1 বাই M1 প্লাস M2 ইন্টু U2 প্লাস টুয়াইস M1 U1 বাই M1 প্লাস M2। অর্থাৎ আমাদের 1 নম্বর সমীকরণে ঠিক V2 এর মান V1 এর মানটা বসালে আমরা V2 এর মান পাচ্ছি M2 মাইনাস M1 বাই M1 প্লাস M2 U1 U2 প্লাস টুয়াইস M1 U1 বাই M1 প্লাস M2। এখন এখানে কয়েকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব, যে যদি দুটি বস্তুর ভর সমান হয়, যদি স্পেশাল কেস, যদি M1 সমান M2 হয়, তাহলে কি হবে? তাহলে V1, আমাদের V1 সমান কত ছিল? V1 ছিল M1 প্লাস M2 ইন্টু U1 প্লাস টুয়াইস M2 U2 বাই M1 প্লাস M2। তাহলে M1 সমান M2, তাহলে এটাকে ইজ ইকুয়াল টু 0। এখানে টুয়াইস M2 বাই M1 প্লাস M2 মানে টুয়াইস M2, তার মানে U2। তাহলে V1 সমান U2। V2 সমান কত হবে? এটা 0, টুয়াইস M1 এখানে কেটে গেল, তাহলে U1। তাহলে আমরা দেখতে পাচ্ছি V1 অর্থাৎ প্রথম বস্তু দ্বিতীয় বস্তুর প্রাথমিক বেগ পেল, দ্বিতীয় বস্তুটি প্রথম বস্তুর প্রাথমিক বেগ পেল, অর্থাৎ তাদের পারস্পরিক বেগের বিনিময় ঘটে। এবার ধরো দুটি বস্তুর ভর সমান এবং দ্বিতীয় বস্তুটি স্থির, তাহলে সেক্ষেত্রে কি হবে? না, V1 সমান দুটি বস্তুর ভর সমান, তাহলে এটা 0, এখানে U2 0, তাহলে V1 সমান কি হবে? 0 হবে। V2 সমান কত হবে? দেখি V2 সমান M2 মাইনাস M1, এটা 0, টুয়াইস M1 বাই M1 M2, তাহলে কত হলো? এটা টুয়াইস হলো, তাহলে 2 কেটে গেল, তাহলে কত হবে? U1 হলো। অর্থাৎ একটা বস্তু স্থির অবস্থায় আছে, অপর বস্তু গিয়ে তাকে সংঘর্ষ ঘটালে কি হবে? প্রথম বস্তুটা গিয়ে যখন দ্বিতীয় বস্তুতে গিয়ে সংঘর্ষ ঘটাবে,
প্রথম বস্তুটা স্থির হয়ে যাবে, দ্বিতীয় বস্তুটা প্রথম বস্তুর বেগ নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে। একইভাবে যদি আমরা বলি m1 ইজ মাচ গ্রেটার দেন m2 এবং দ্বিতীয় বস্তুটা ধরো স্থির, u2 is equal to 0, তাহলে দেখো m1 ইজ মাচ গ্রেটার দেন m2, তাহলে সেক্ষেত্রে v1 সমান কত হবে? v1 সমান তাহলে m1 m2 থেকে অনেক বড়, তাহলে এখানে কি হবে? m1 কেটে গেল, তাহলে u1, তাহলে এটা হলো v1 সমান u1। আর এটা কি হবে? না টুয়াইস ইন্টু m2 u2 বাই m1 প্লাস m2, তাহলে এখানে কি হবে? u2টা 0, তাহলে এটা 0 হয়ে গেল। v2 কত হবে? v2 সমান তাহলে এটা কত হবে? মাইনাস, তাহলে মাইনাস u2 0, এটা তো 0 হয়ে গেল, তাহলে এটা 0। এখানে টুয়াইস m1 বাই m1 প্লাস m2, তাহলে এটা কত হবে? mm কেটে গেল, তাহলে টুয়াইস u1। অর্থাৎ একটি বিশাল বস্তু একটা ছোট বস্তুকে গিয়ে যখন সংঘর্ষ ঘটাবে, তখন কি হবে না যে বস্তুটা গিয়ে সংঘর্ষ ঘটিয়েছে সে তার একই বেগে সামনের দিকে, প্রায় একই বেগে সামনের দিকে এগিয়ে যাবে। আর দ্বিতীয় বস্তুটা কি হবে? প্রথম বস্তুর দ্বিগুণ বেগে সামনের দিকে এগিয়ে যাবে। তাহলে আমরা এইভাবে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে পারি এবং সমস্যার সমাধান করতে পারি। এখন আমরা একটু বলবো স্থিতিস্থাপক গুণাঙ্ক। স্থিতিস্থাপক গুণাঙ্ক কাকে বলে? স্থিতিস্থাপক গুণাঙ্ক না কোনো দুটি বস্তু সংস্থার সংঘর্ষের পূর্বে তাদের পরস্পরের কাছে আসার আপেক্ষিক বেগ এবং সংঘর্ষের পরে পরস্পরের দূরে সরে যাওয়ার আপেক্ষিক বেগ, তাদের অনুপাত, অর্থাৎ স্থিতিস্থাপক সংঘর্ষ সমান দুটি বস্তুর পরস্পর হইতে দূরে সরে যাওয়ার আপেক্ষিক বেগ বাই পরস্পরের কাছে আসার আপেক্ষিক বেগ। আমরা ওখানে যে u1 v1 u2 v2 ধরেছি, সেই অনুযায়ী পরস্পরের দূরে সরে যাওয়ার আপেক্ষিক বেগ মানে কত হবে? v2 মাইনাস v1 দূরে সরে যাবে, বাই কাছে আসার আপেক্ষিক বেগ মানে কত? u1 মাইনাস u2। এখন ধরো একটা বস্তু উপর থেকে এসে ধরো পড়লো, এখানে পড়ার পর ধরো এই উচ্চতা সে এসে এখানে পড়লো, পড়ার পর এখানে স্থিতিস্থাপক সংঘর্ষ হলো এবং ধরো সে এই উচ্চতা উপরে উঠলো। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে বস্তু প্রথম ক্ষেত্রে তাহলে এই সময় এটা হয়েছে, এক্ষেত্রে কি হবে না এইচ ভি স্কোয়ার ইজুয়াল টু ইউ স্কোয়ার, যেহেতু নিচের দিকে পড়ছে তাহলে ত্বরণ হবে টুয়াইস জি এইচ অনুযায়ী। তাহলে কি হবে? এখানে ইউ মানে প্রাথমিক বেগ 0 ছিল, ধরো এখানটা সে ইউ বেগ লাভ করলো, ঠিক স্পর্শ করার মুহূর্তে তার ইউ বেগ হলো। তাহলে কি হবে না এক্ষেত্রে ইউ স্কোয়ার সমান টুয়াইস জি এইচ। এবার ধরো এখান থেকে সে ভি বেগে ধরো উপরের দিকে যাওয়া শুরু করলো, তাহলে সেক্ষেত্রে সর্বোচ্চ বিন্দুতে সে যখন পৌঁছবে তার বেগ কত হবে? 0 হবে। ঠিক একইভাবে
দ্বিতীয় ক্ষেত্রে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার, এটা উপরের দিকে যাচ্ছে, তাহলে মাইনাস টোয়াইস জি এইচ অনুযায়ী কি হবে, অনুযায়ী তাহলে ভি এটা তাহলে জিরো স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মানে কত, ভি স্কোয়ার মাইনাস টোয়াইস জি এইচ, তাহলে কি হবে ভি স্কোয়ার সমান টোয়াইস জি এইচ। তাহলে আমরা যদি এখানে বসাই, আমরা কি জানি স্থিতিস্থাপক গুণাঙ্ক ই সমান পরস্পর দূরে সরে যাওয়ার আপেক্ষিক বেগ, তাহলে কি হবে রুট ওভার টোয়াইস জি এইচ, তাহলে রুট ওভার টোয়াইস জি এইচ বাই পরস্পরের কাছে আসার আপেক্ষিক বেগ অর্থাৎ রুট ওভার টোয়াইস জি এইচ, দ্যাট ইজ ইকুয়াল টু রুট ওভার এইচ বাই এইচ। তাহলে এইচ সমান কি হবে ই স্কোয়ার এইচ। তাহলে এই উচ্চতা থেকে পড়ার পর বস্তু কতটা উচ্চতা যাবে না ই স্কোয়ার ইন্টু এইচ। আরেকটু এখানে আলোচনা করব যে ধরো একটা বস্তুকে আমরা উপর থেকে ছেড়ে দিয়েছি, ও পড়ার পর একটু করে উঠবে, আবার পড়বে, আবার উঠবে, আবার পড়বে, এইভাবে পরপর পরপর সে ওঠানামা করতে থাকবে। ধরো প্রথমে সে এই উচ্চতা থেকে পড়ল, পড়ার পর সে কি হবে কিছুটা পথ উঠবে, আবার নামবে, এসে এখানে সংঘর্ষ ঘটিয়ে আবার কিছুটা পথ উঠবে, আবার নামবে, আবার উঠবে, আবার নামবে। তার মানে সরণ কত হবে, ধরো এখানে স্থিতিস্থাপক গুণাঙ্ক ই, তাহলে এখানে আমরা যখন এইচ উচ্চতা থেকে যখন পড়ছে তখন এটা এসে কতটা লাভ করবে ই স্কোয়ার এইচ, কতটা নামবে ই স্কোয়ার এইচ। ঠিক একইভাবে যখন আবার এইখানে আসবে তখন আবার কত হবে, তা ঠিক আবার এখানটায় কত হবে ই টু দি পাওয়ার 4h, বুঝতেই পারছো এটাও হবে ই টু দি পাওয়ার 4h, এটা কত হবে ই টু দি পাওয়ার 6h, এটা কত হবে ই টু দি পাওয়ার 6h। তাহলে এইভাবে যদি সে চলতে থাকে তাহলে কি হবে না a এর সমান প্রথমে h হয়েছে প্লাস টোয়াইস ই স্কোয়ার h প্লাস টোয়াইস ই টু দি পাওয়ার 4h প্লাস টোয়াইস ই টু দি পাওয়ার 6h প্লাস ডট 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 কত আপ টু ইনফিনিটি, দ্যাট ইজ ইকুয়াল টু h প্লাস টোয়াইস ই স্কোয়ার h, তাহলে কত হবে 1 প্লাস ই স্কোয়ার প্লাস ই টু দি পাওয়ার 4 প্লাস ডট ডট ডট, দ্যাট ইজ ইকুয়াল টু h প্লাস টোয়াইস ই স্কোয়ার h, তো এটা কত হবে 1 প্লাস 1 মাইনাস ই টু দি পাওয়ার 2 হোল টু দি পাওয়ার ইনফিনিটি বাই 1 মাইনাস ই টু দি পাওয়ার 2, দ্যাট ইজ ইকুয়াল টু কত হবে h প্লাস টোয়াইস ই স্কোয়ার h, যদি আমরা এটা গুণ করি তাহলে কত হলো মাইনাস, তাহলে h মাইনাস টোয়াইস ই স্কোয়ার h প্লাস টোয়াইস ই স্কোয়ার h সিরিজ যদি আমরা ধরি তাহলে সেক্ষেত্রে কত হবে, দ্যাট ইজ ইকুয়াল টু 1 মাইনাস ই স্কোয়ার 1 মাইনাস হোল টু দি পাওয়ার ইনফিনিটি, দ্যাট ইজ ইকুয়াল টু
h ইন্টু 1 মাইনাস 1 প্লাস ই স্কোয়ার বাই 1 মাইনাস ই স্কোয়ার। তাহলে এইটা হলো তার মোট অতিক্রান্ত দূরত্ব।